সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল বিপুল টকের তাৎক্ষণিক আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে তাৎক্ষণিক আয়োজনে আপনাদের প্রিয় আলোচক থাকেন এবং আমরা যথারীতি উপস্থিত আপনাদের সামনে। আপনারা যারা যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পাশাপাশি মিডিয়া ওয়াচ বাই বিপুল এবং বিপুল টাইমস এই দুটি চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আশা করছি, এবং আপনাদের অব্যাহত সহযোগিতা আরো বেশি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা দুটি এর আগে আমরা একটা আলোচনা করেছিলাম রাত 10টায়, বিএনপি আসলে কি চাচ্ছে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় নিতে দল হিসেবে। এখন এরপরে আমরা বিবিসি সংবাদ নিয়ে কথা বলেছিলাম। আমরা আলোচনা করতেছি আসলে বিএনপিকে কোন অন্ধকারে রেখেছে সরকার, কোন অন্ধকারে রেখেছে, মানে কিসের ভিত্তিতে বিএনপিকে শান্ত রেখে আড়ালে সরকার নানা কৌশল নিচ্ছে কিনা, কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এইটা এখন আলোচনার বিষয়। কারণ বিএনপি যখনই নির্বাচনের কথা বলে তখনই সরকারের তরফ থেকে দেখা যায় যে বলা হয় নির্বাচন তো অমুক দিনের মধ্যে আমরা করে ফেলবো, অমুক সময়ের মধ্যে করে ফেলবো, যদি কিন্তু তবে এই রেখেই নির্বাচন করে ফেলবো। সর্বশেষ গতকালকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিং করেছে এবং বলেছে ডিসেম্বরে, মানে রোজার আগে ডিসেম্বরে নির্বাচন করার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু যখনই নির্বাচনের কথা বলে তখনই নানা একটা কূটকৌশল, মানে কোনো একটা কিছু আড়াল করার জন্যই কিনা বিএনপিকে শান্ত রেখে কোনো একটা ঘটনা ঘটছে কিনা, এটা একটা বড় বিষয়। তারপর আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের নেতাদের মধ্যে উপস্থিতিতে একটা প্রোগ্রামে জামাত নেতা বলেছিলাম আমরা ভাই ভাই, এখন তো আর কোনো প্রতিপক্ষ নাই, আমরাই দেশ চালাবো, সুতরাং নির্বাচন তো কোনো সাবজেক্ট না, নির্বাচন একবার হয়ে গেলেই হলো। কিন্তু জামাতের নেতারাই অন্তত গত 1 মাসে 17 বার কথার পরিবর্তন করেছেন জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। এই যে নানা কথার মারপেস, এর মধ্যে আমরা দেখি যে বিএনপিকে সবসময় সরকার শান্ত রাখার চেষ্টা করছে, নানা বিষয়ে শান্ত রাখছে। যেমন ইশরাকের বিষয়টা চুপ করে দিয়েছে বিএনপির, এই চ্যাপ্টার ক্লোজ, এইভাবে নানাভাবে শান্ত রাখার, কেন এটা করছে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিবিসি রিপোর্ট নিয়েও আপনাদের প্রিয় আলোচকের মন্তব্য শোনার চেষ্টা করব, এবং আগের অনুষ্ঠান তো আমরা বিস্তর আলোচনা করেছি, তারপর চেষ্টা করব সময় সুযোগ থাকলে আমরা 34% নিয়ে একটু কথা বলবো, 5-7 মিনিট যদি সময় সুযোগ থাকে, না হলে তো আর নেই। সেই পর্যন্ত আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএনপিকে শান্ত রাখার আড়ালে কি আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি যথারীতি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই, আপনাকে স্বাগতম বিপুল টকের তাৎক্ষণিক আয়োজনে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। দর্শকরা অলরেডি হাজির হয়ে গেছেন, আমাদের অনুষ্ঠান শুরুর আগেই দর্শকরা হাজির হয়ে যান, এটা তাদেরকে আসলে অপেক্ষায় রাখা কঠিন হয়ে যায় আমার জন্য, তারপর আমরা চেষ্টা করি দ্রুত শুরু করার। এই যে বিএনপির রাজনীতিটা আসলে সরকার বিএনপির সঙ্গে যেন কি একটা খেলছে মনে হচ্ছে, বিএনপিকে নানা বিষয়ে সরকার আড়াল করার, মানে সরকার বিএনপিকে নানা রকম বুলিয়ে বালিয়ে কোনো একটা বিষয় আড়ালে করছে কিনা, এরকম আলোচনা আছে বিভিন্ন মাঠে। আপনি তো খোঁজখবর রাখছিলেন, আপনি কিভাবে দেখছেন, বা আপনার কাছে কি তথ্য উপাত্ত আছে, আমরা কি জানতে পারি, দর্শকরা কি জানতে পারেন? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ যারা অপেক্ষা করছিলেন। আপনি যেটা বলছেন যে বিএনপিকে আড়াল করে, যেটা বিএনপি আড়ালে রেখে বিএনপিকে ব্যবহার করতেছে, বিএনপিকে অনেক কিছু অনেক শান্ত রেখে, শান্ত রেখে তাকে অনেক বেশি ব্যবহার করার এই চেষ্টাটা হচ্ছে। আজকে যে ধরেন যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, তার আইন শৃঙ্খলা এবং ওগুলো নিয়ে যেটা মিটিং হয়েছে, যেটা নিয়ে প্রেস ব্রিফিংটা হলো, সেই প্রেস ব্রিফিং বেসিক্যালি যেটা ঘুরিয়ে পেয়েছে, কিন্তু একবারও বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন। এই বরং এই প্রেস ব্রিফিংকে প্রেস সচিব কিন্তু বলেছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন। একবার কিন্তু উনি কথাটা বলেছেন পুরো এটা একটু ওভারলুকড হয়েছে মিডিয়াগুলোতে, কিন্তু উনি কিন্তু বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলে নির্বাচন। উনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির মধ্যে কি কি আছে, সেটা হলো তাদের ট্রেনিং দেওয়া, তাদের ভোট কেন্দ্র ঠিক করা, অমুক করা, তমুক করা। 47,000 ভোট কেন্দ্রের মধ্যে 16,000ই ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়, সেখানে কিভাবে করবে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা
আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে 17,000 নতুন নিয়োগ, 17,000, হ্যাঁ 17,000 আচ্ছা। নতুন নিয়োগ, হ্যাঁ এই 17,000 নতুন নিয়োগটাই আমার কাছে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে যে এই 17,000 কারা, কাদেরকে নিয়োগ করতেছে। তো না, পরে দেখলাম যে এইটা পরে আবার ডিটেল ওনাদের পুরো পুরো প্রেস কনফারেন্সে আমাকে দেখতে হলো। দেখলাম যে এই 17,000 নিয়োগ হবে পুলিশ বাহিনীতে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীতে, বিজিবিতে, কোস্টগার্ডে নতুন সদস্য নেবে। এরা কারা? এই যে এত বড় একটা নিয়োগ যেটা মানে কল্পনাতীত, একসাথে 17,000 লোক, তো এটা খুব সন্দেহের উদ্রেক করে যে এই 17,000 কারা নিয়োগ পেতে যাচ্ছে, এবং এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের নিয়োগ শুধু না, তাদের ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে। তো রাইট। এইটা কিন্তু অনেক অনেক বেশি যে আপনার একজন পুলিশ সদস্যকে যখন রিক্রুট করে তার 1 বছরের ট্রেনিং হয়, ঠিক আছে, 3 মাসের মধ্যে কি ট্রেনিং দেওয়া হবে এই 17,000 সদস্যকে? একজন কোস্ট গার্ডের সদস্য, সে তো ফুল ট্রেন সোলজারের মতো, তার 3 মাসের মধ্যে কি ট্রেনিং দিবে? তারপর বিজিবি সিপাহী, বা যদি সিপাহী লেভেলও রিক্রুটমেন্ট হয় তাহলেও তো এদের ট্রেনিং হয় 6 মাস, 1 বছর ট্রেনিং। সেই ট্রেনিং ছাড়া এরা কিভাবে মাঠে কাজ করবে? আমি বুঝতে পারছি না যে এখন হলো জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের মধ্যে 17,000 রিক্রুটমেন্ট এবং এই 17,000কে ট্রেনিং দেওয়া, এটা আদৌ কিভাবে সম্ভব? নাকি এগুলো গোপনে কিছু হয়ে গেছে? আমার যথেষ্ট মানে সন্দেহ হয় যে আহ, ওই যে এতদিন পর্যন্ত যে বলা হচ্ছিল যে বিভিন্ন সব আছে যে বাংলাদেশে একটা মিলিশিয়া গঠন করা হোক, অমুক করা হোক, এই যে যাদেরকে মিলিশিয়া হিসেবে নিয়োগ করার জন্য এই এনসিপির নেতারা বা সাবেক শিবির নেতারা যে চাপাচাপি করতেছিল গভর্নমেন্টের উপর, যে আহ, আবার অনেক দেখবেন যে জুলাই যোদ্ধা মঞ্চ একটা কি যেন আছে, ওইটা ওরা বলছে জুলাই যে মঞ্চ। আহ, পুলিশে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, পুলিশ এত কম, পুলিশ তাড়াতাড়ি নিয়োগ দেন, প্রতি মাসে যদি এত করে নিয়োগ দিয়ে 5,000 করে নিয়োগ দেয় তাহলে তো একদিনে 50,000 নিয়োগ হয়ে যেতে পারতো। মানে এই যে কথা বলছিল এগুলো কিন্তু বাত কি বাত মনে হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বাত কি বাত না। এই 17,000 আমার ধারণা পূর্বেই ট্রেন্ড, এরাই এদেরকে এই 17,000 কেই আগেই ট্রেন করা ছিল, যারা বলছিল না যে গৃহযুদ্ধের জন্য আমরা প্রস্তুত ছিলাম, সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। এই 17,000 সেই সদস্য কিনা এটা আমার এখন যথেষ্ট ইয়ে আসছে যে এরাই সেরা, যারা, যাদেরকে দিয়ে ওরা যদি শেখ হাসিনার পতন না ঘটাতে পারতো তাইলে এই 17,000কে ব্যবহার করা হতো। আমার বিশ্বাস করেন, আমার কেন জানি মনে হচ্ছে এই 17, আদারওয়াইজ মাত্র 4 মাসের মাথায় রিক্রুটমেন্ট হবে, প্লাস একদম। এদেরকে ট্রেনিং দেওয়া হবে, মিলিটারি ট্রেনিং। পুলিশ সদস্য বাকি বাকি কোস্ট গার্ড এবং এ তো মিলিটারি ট্রেনিং, 3 মাসে কিসের ট্রেনিং হয়? খুব সন্দেহজনক এই নিয়োগটা। এরা কারা নিযুক্ত হচ্ছে? এরা কি সেই জঙ্গিগুলো যে জঙ্গিদেরকে তারা ট্রেনিং দিয়েছিল, যারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল? যেটা তো আপনার একজন উপদেষ্টা আছে, সে তো টেলিভিশন ইন্টারভিউ দিয়ে বলছে। হ্যাঁ, আরো সন্দেহ আসে, আপনি যদি ধরেন কিছুদিন হ্যাঁ। আগে কিছুদিন আগে ইয়ে আহ, আহ, ওদের এদের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ফরহাদ মজার সাহেব, হ্যাঁ, ফরহাদ মজার সাহেব বেশ ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন, সেটার সাথে এখন মিলে যায় মনে হয়, যেন ঘটনাগুলো মিলে যাচ্ছে যে এগুলো কিন্তু আগেই ট্রেন করা তাদের। ফরহাদ মজার একটা আর্টিকেলের মধ্যে উনি যেটা বলছেন যে দেখেন, উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন। প্রতিরক্ষাটা কি? নিরাপত্তা ও গণ প্রতিরক্ষা নিয়ে উনি কথা, গণ প্রতিরক্ষা বলতে চাচ্ছেন, সামরিক প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, ওনার বক্তব্য হলো গণপ্রতিরক্ষা এবং সামরিক প্রস্তুতি, বাংলাদেশের যদি জাতীয় নিরাপত্তা, জাতীয় ঠিক রাখতে হয় তাহলে একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং সেই গণপ্রতিরক্ষা ব্যবস্থার জন্য ম্যাসিভ ট্রেনিং এর দরকার আছে, ইনি বলছেন। এবং উনি অভিযোগ করতেছেন বর্তমান সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা দিতে পারবে না। মানে কি আমি মানে বুঝি নাই। মানে মানে কি? আমি কিন্তু আমি কিন্তু আগে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল বাদ কি বাদ, কিন্তু এই 17,000 নিয়োগের আহ, আহ, ঘোষণা এবং 4 মাসের মধ্যে তারা ট্রেনিং পাইয়ে তারা উপযুক্ত সৈনিক হিসাবে কাজ করা শুরু করে দেয়, পুলিশ সদস্য হিসেবে কাজ শুরু করে দেয়, এটা একটা অস্বাভাবিক না? শুধু এটা খুবই যে অসহায়। কারো মনের মধ্যে প্রশ্ন আসবে যে এরা কারা?
হ্যাঁ, আর এদিকে দেখেন তাদের তাত্ত্বিক কিছুদিন আগে কিন্তু এটা লিখেছে যে সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা দিতে পারবে না, সো আমাদের গণনিরাপত্তা প্রয়োজন এবং সেটার জন্য ম্যাসিভ ট্রেনিং প্রয়োজন। তিনি বলছেন, তিনি যেটা বলছেন যে আহ, সেনাবাহিনীকে যে এখন মোতায়েন রাখা হয়েছে, সেনাবাহিনী যে এটা অত্যন্ত ক্ষতিকর জিনিস। এবং উনি কেন ক্ষতিকর প্রশ্ন করছেন উনি, এটা বক্তৃতা, আমি সরি এটা আর্টিকেল না, এটা বক্তৃতা, আমি তার একটা বক্তৃতা শুনেছি। তো উনি বলছেন যে কেন ক্ষতিকর, ম্যাজিস্ট্রেসি দিয়ে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী যদি ইতিমধ্যে নির্বাচন নিয়ে তাদের অবস্থান এবং এই অবস্থানের পরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, মানে কি আপনি বুঝতে পারছেন, ওয়াকার সাহেব যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, সেনাবাহিনী এই নির্বাচনটা চেয়ে তাদের অবস্থান এবং তাদের অবদান এবং অবস্থান দুটাকেই কোশ্চেনের মধ্যে ফেলে দিয়েছে। সো সেনাবাহিনী এখন আর আমাদের জাতীয় নিরাপত্তা দিতে পারবে না, কারণ সেনাবাহিনী পক্ষাবলম্বন করছে, কারণ সেনাবাহিনী নির্বাচন চেয়েছে, সেনাবাহিনী আর আগের সেনাবাহিনী নাই। ওনার বক্তব্য এটা। এই এটা সেনাবাহিনী ভাবমূর্তি পরিবর্তন করছে, এই ভাবমূর্তির, তাদের এই ভাবমূর্তি দিয়ে প্রশ্ন উঠেছে, ওনার কথা এটা। ফলে সেনাবাহিনীর সঙ্গে জনগণের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, আমরা তৈরি করছি, মানে সেনাবাহিনীর সাথে নাকি জনগণের দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, হ্যাঁ উনি বলছেন, এবং আমরা তৈরি করেছি, এটা আমাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে না। সেখানে একটা ঐক্য দরকার, সে ঐক্য করতে হলে সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে পারে, পরামর্শ দিয়েছেন, অনেক বেশি দূরদর্শী হতে হবে, এবং পুরনো যে সেনা প্রতিষ্ঠান চালানোর যে পদ্ধতি, এটা আমাদের মতো তৃতীয় বিশ্বে আর খাটে না, যে এখনকার যে সেনা পদ্ধতি আছে এটা আর খাটে না। তো এটা চলবে না। গণ অভ্যুত্থানের পর অবশ্যই গণ প্রতিরক্ষার নতুন করে চিন্তা করতে হবে, এবং জনগণকে, দেশকে রক্ষার ক্ষেত্রে জনগণ যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য শুধুমাত্র বেতনভুক্ত সেনাবাহিনী দ্বারা দেশকে রক্ষা করতে পারা যাবে না, পৃথিবীর কোথাও এটা হবে না, হয় নাই, এই সেই উনি বলতেছেন। সুতরাং সেনাবাহিনীর বিকল্প একটা কিছু প্রস্তাব উনি কিন্তু গণপ্রতিরক্ষার কথা বলছেন। সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেছে, সেনাবাহিনী কিন্তু বেতনভুক্ত সেনাবাহিনী দিয়ে কোনো কাজ হবে না, এখন উনি গণপ্রতিরক্ষা, তার মানে মাস ট্রেনিং মানে কি, সকলকে, সক্ষম সকল ব্যক্তিকে ট্রেনিং দেওয়া, যেটা ধরেন আছে হলো চায়নাতে, যেটা আছে ইসরায়েল করে, যেটা বিভিন্ন দেশ করে। তো এখন উনি সেই গণপ্রতিরক্ষার এই কয়েকদিন আগে, আমি কিন্তু এটাকে খুব একটা পাত্তা দিই না ওনার কথা, কিন্তু আজকের এই গণনিয়োগ, 17,000 গণনিয়োগের কথা শুনে তো আমার পিলে চমকে গেছে। ওই একই অনুষ্ঠানে 3-4 দিন আগের ঘটনা, সাবেক সেনাপ্রধান, ওই এরশাদ আমলের সেনাপ্রধান, পরবর্তী জিয়াউর রহমান আমলেও সেনাপ্রধান, নুরুদ্দিন খান, জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান, উনি কি বলছেন দেখেন, একই অনুষ্ঠানের মধ্যে 18 কোটি লোকের দেশ, হ্যাঁ 18 লোকের দেশ, আমি একটু যেহেতু কয়েকদিন আগে লিখছি তাই একটু লেখা, আমার লেখা এমনি, হাতের লেখা এমনি খারাপ আপনি জানেন সবসময়, তো সেই নোট নিছিলাম, তো সেই নোটটা 18 কোটি লোকের দেশ, নুরুদ্দিন খান বলছেন যুবকরা সাহসী, ডিফেন্স নিয়ে কোনো চিন্তা নাই, ন্যাশনাল আর্মি করা দরকার, ন্যাশনাল আর্মি করতে হবে। কাদের মতো ন্যাশনাল আর্মি? চায়নার মতো ন্যাশনাল আর্মি করতে হবে, সুইজারল্যান্ডের মতো ন্যাশনাল আর্মি করতে হবে, এবং এদেরকে যখন ইচ্ছা তখনই ডেকে পাঠানোর, মানে যে এনক্রিপ্টেড বলে, যে হ্যাঁ কনস্ক্রিপ্টেড বা এনস্ক্রিপ্টেড বলে, যেটাই হোক, তো ওদেরকে যখন ইচ্ছা তখন ডাক দিয়ে আমরা প্রতিরক্ষাতে নামায় দিতে পারবো। সেটার জন্য উনি করছেন, এই শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য উনি প্রতি বছর যতগুলি রেজিমেন্ট আছে, 67টা বা 68টা বলছেন, প্রতি বছর 67,000-কে ট্রেনিং দেওয়া সম্ভব। হ্যাঁ, 1 বছর ট্রেনিং দিয়ে সবাই একেবারে মাঠে নামায় দেওয়া যাবে। এবং উনি গণপ্রতিরক্ষার ভাবনাকে উনি মনে করেন যে গণপ্রতিরক্ষার ভাবনা এবং ন্যাশনাল আর্মি একই অ্যালাইন্ড, একই রাতে। তার মানে বড় মজার যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু নুরুদ্দিন খানের বক্তব্যের সাথে কিন্তু মিলে যায়। এবং সেইটার সাথে যদি আপনি এখন মিলান যে হঠাৎ করে 17,000-কে রিক্রুট করা হবে, ট্রেনিং দেওয়া হবে, ডিসেম্বরের মধ্যে মাঠে নামায় দেওয়া হবে, এরা কারা রে? এরা কি সেই গণপ্রতিরক্ষার লোক? এরা কি সে গণপ্রতিরক্ষার কাজ? আর আপনার বাচ্চা উপদেষ্টারা তো বলেছে যে তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত আছে, তারা ছিল এবং তারা যুদ্ধের দিকে
তার মানে কি ওগুলো অলরেডি ট্রেন্ড। তাই সেই ট্রেন লোকগুলি কি এখন নিয়োগপ্রাপ্ত হচ্ছে? আর এই যে গণপ্রতিরক্ষার মানে ম্যাসিভ নিয়োগের মাধ্যমে বা ম্যাসিভ ইয়ের মাধ্যমে যে গণপ্রতিরক্ষার কথা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী যে বলছে সেনাবাহিনী আর কাজের না, মানে সেনাবাহিনী নির্বাচন চেয়ে বিতর্কিত হয়ে গেছে, সেনাবাহিনী আর কাজের না, ওই জায়গায় অন্য কাউকে আনতে হবে। এই আইডিয়া গুলো, এই যে 17,000 নিয়োগটা আমাকে সন্দেহ জায়গায় যে এই 17,000 নিয়োগটাই হলো মানে সেনাবাহিনীর বিকল্প কোনো একটা। কারণ এই প্রেস কনফারেন্সের মধ্যে আপনি কিন্তু একবার বলেন নির্বাচনের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি দিতে বলছে। এখানে বলছে কোস্টগার্ডকে, নৌবাহিনীকে বলে নাই, এখানে কিন্তু বিমান বাহিনীকে বলে নাই, বা কার কথা বলে না, শুধু বলছে কোস্টগার্ড, পুলিশ এবং কি বলে আনসারের কথাও বলে নাই, কিন্তু বিজিবি আনসারের কথাও বলা হয়নি। তার মানে আনসারের না, এরা আনসারের তো আমাদের একটা রিক্রুটিং পদ্ধতি আছে, আনসারের কথা বলা হচ্ছে না। সো এগুলা আমি জানি না এরা অলরেডি ট্রেন্ড কিনা, বা এরা এদেরকে যে রিক্রুট করবে, রিক্রুট করে কেন মাত্র 3 মাসের মধ্যে তারা মানে এখনো রিক্রুটমেন্ট হয় না। রিক্রুটমেন্ট আপনি শুরু করতে হলে তো একটা রিক্রুটমেন্ট 2-3 মাস লাগে। তার মানে এরা অলরেডি রিক্রুটেড কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার যথেষ্ট সন্দেহ আছে যে হ্যাঁ, এদেরকে এখন আমাদের এই বাহিনীর ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা একটা ইউনুস বাহিনী হিসাবে দেখেন, এরাই শেষ পর্যন্ত এই সকল দমন পীড়নের সাথে সম্পৃক্ত হয় কিনা সেটা এখন একটা কথা। এবং বিএনপি নির্বাচন চেয়েছে, কিন্তু বিএনপি কে ধোকা দিয়ে কিন্তু এই ধরনের, এখানে কারা রিক্রুট হবে, যদি সে ধরেন এটা আমি আগেই ট্রেন্ড না, এখানে রিক্রুট হবে কারা? এখানে রিক্রুট হবে এনসিবি দ্বারা মনোনীত লোকরা, এখানে রিক্রুট হবে জামাত দ্বারা মনোনীত লোকরা, এখানে রিক্রুট হবে ওই যে খুচরা দলগুলি যেগুলা জামাতের এ টিম বি টিম এসে, তো ওদের লোকেরা রিক্রুট হবে। এখানে তো বিএনপির লোকরা রিক্রুট হবে না, আওয়ামী লীগ তো বাদ, আওয়ামী লীগ নাই, প্রশ্ন এটা না। তাহলে আমি এবং বিএনপির সাথে যারা অ্যালায়েন্স আছে তাদের লোক তো এখানে রিক্রুট হওয়ার কোনো সুযোগ নেই, রিক্রুট তো ওরা করবে। তো এটা যে ডেঞ্জারাস একটা জিনিস, এটা আমি আমার কাছে মনে হইলো, যেহেতু ফরহাদ মজার সাহেব কয়দিন থেকে এই কথাগুলি বলতেছেন, নুরুদ্দিন খানের মতো সেনাপ্রধান উনিও বলতেছেন, আর সবচেয়ে বড় আক্রমণ করা হলো কাকে? ফরহাদ মজার আক্রমণ করলো সেনাবাহিনীকে, সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, সেনাবাহিনী দিয়ে কিছু হবে না। আবার প্রেস কনফারেন্সে কিন্তু সেনাবাহিনী যেখানে সবসময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে, র্যাব থাকে, ও থাকে, তাদের নাম নাই। কিন্তু ওনারা কিন্তু নিরাপদ একটা ইলেকশন, তরুণদের জন্য একটা ইলেকশন অমুক করবেন, এবং প্রচুর কেনাকাটা। আপনার প্রত্যেক পুলিশ সদস্যের, প্রত্যেক কেন্দ্রে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করার জন্য বডি ক্যাম কেনা, তো এটা হিউজ কেনাকাটার একটা ঘটছে। এবং ট্রেনিং, কি ট্রেনিং হবে আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, তবে তারা কিন্তু কোনো একটা কিছু প্ল্যান করছে, এটা একটা কোনো একটা ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে 17,000 জনবল নিয়োগ দিয়ে 2 মাসের মধ্যে তাকে মাঠে নামিয়ে দেওয়া, এটা তো নজিরবিহীন ঘটনা এবং আমি কল্পনাও করতে পারি না যে ওরা কি করতেছে। এটা অস্বাভাবিক বিষয়। বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে ওরাই খাচ্ছে কিনা সেটা দেখার বিষয়। বিএনপি তো ব্যস্ত আছে কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার হবে, তা গণহত্যার জন্য, কথিত গণহত্যার জন্য, কিভাবে এই হবে সেই হবে, তারপর মাঠ ফাঁকা হবে, তারপর তারা ক্ষমতায় বসে যাবে 300-র মধ্যে 298 আসন নিয়ে। সেই ভাবনায় বিএনপি, ওই যে একটা গান আছে না, কোথায় বায়ের দিকে পুকুরঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, ওই যে সঞ্জীব চৌধুরীর গানটা আর কি। হ্যাঁ, বিএনপির অবস্থা এইরকম আর কি, এই ভাবনায় তাদের সময় যাচ্ছে না, তারা ক্ষমতায় কখন যাবেন। কিন্তু এইসব যে হয়ে যাচ্ছে তলে তলে, ওনাদেরকে ইয়েতে রেখে, অন্ধকারে রেখে, আড়ালে অনেক কিছু হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে কি অযোগ্যতার প্রমাণ দিচ্ছে নাকি এইসব ক্ষেত্রে? বুঝতেছি না তো। আমি জানি না বিএনপি কি করতেছে, আমি জানি না। নাগরিক হিসেবে আমি এই যে এই প্রেস কনফারেন্সে, এটা তো 17,000 নিয়োগ, এটা দেখলেই তো আপনার গায়ের মধ্যে চমক লাগে। এরা কারা, এদেরকে নিয়োগ করেছে? ইন্টারেস্টিং ব্যাপার কি, সবাই নির্বাচনটা হাইলাইট করছে। একটা পত্রিকা শিরোনাম করেছিল তার বাংলা ভার্সনে, নির্বাচনের আগে 17,000 জনবল নিয়োগ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীতে, রক্ষাকারী বাহিনীতে 17,000 জনবল নিয়োগ দেওয়া হবে বলে
জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এই রিপোর্টটা এখন আর নাই সার্ভারে, ডিলিট। তাই নাকি? হ্যাঁ, ডিলিট হয়ে গেছে? আমাকে একজন পাঠালো, কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না। আচ্ছা, আসছে। এতক্ষণ এরর দেখাচ্ছিল, এখন আসছে। এতক্ষণ এরর দেখাচ্ছিল, আমি বারবার ট্রাই করতেছিলাম। এই রিপোর্টটা আসছে। তাইলে এই যে জনবল নিয়োগ দিবেন, মানে এটা কারা? এবং আপনি কোস্টগার্ডে বলতেছেন, কোস্টগার্ড তো ওদের পার্ট, তাইলে তাদেরকে বাদ দিয়ে আবার 1000 পুলিশ নিয়োগ দিতে যত প্রক্রিয়া চালানো হয়, 1000 বিডিআর সিপাহী নিতে যত প্রক্রিয়া চালানো হয়, 1000 কোস্টগার্ড নিতে হলে যত প্রক্রিয়া চালাইতে হবে, নর্মাল যে প্রক্রিয়া, এটা তো 6 মাসের ব্যাপার। রাইট, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা, তারপরে তো ট্রেনিং। এরা বলছে 3 মাসের মধ্যেই সব কমপ্লিট করে ফেলতে, এবং ওয়েল ট্রেন, যারা জনগণের স্বার্থ রক্ষা করবে, ভোটারের স্বার্থ রক্ষা করবে, এবং এরাই কিন্তু এদেরকেই তারা মেইনলি ইয়াতে ভোট কেন্দ্রে ইয়ে করবে। হ্যাঁ, এরা কিন্তু এটা আমি জানি না, মানে হয়তো ওরা ব্যাখ্যা করে নাই ঠিকঠাক মতো, এটাও হইতে পারে, কিন্তু আমার কাছে 17,000 নিয়োগ, এটা এটা আনবিলিভেবল একটা অস্বাভাবিক, আনবিলিভেবল, একদম অস্বাভাবিক এবং আনবিলিভেবল। এবং ওই যে অনেকেই লিখতেছেন ট্রেনিং তো আগেই দেওয়া হয়ে গেছে, এখন আর নেওয়ার ব্যাপার আর কি। হ্যাঁ, এই যে বিএনপি কি করতেছে, কালকে তারা বলল, পরশুদিন সিলেট গিয়ে বললেন বিএনপির মহাসচিব, আমরা 26 ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দিলেন, উনি ঘোষণা করলেন 26 ফেব্রুয়ারি নির্বাচনের ডেট। না, আজকে তো প্রেস সচিব বলছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। হ্যাঁ, এর মধ্যে সে তো এপ্রিলেই তো, তার মানে তো নির্বাচন এই রমজানের আগে হচ্ছে না তো নির্বাচন। উনি এটাও ক্লিয়ারলি প্রধান হিসেবে বলেছেন যে যদি সব কিছু প্রস্তুতি সম্পন্ন হয়, অনলি দেন রোজার হ্যাঁ, আগে নির্বাচন। উনি তো এটা বলছেন, কিন্তু উনি কি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন? না, হ্যাঁ, যদি, তবে কিন্তু তো আছেই। হ্যাঁ, বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তো এই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না যে এই যে 17,000 নিয়োগ হবে, কারা নিয়োগ করবেন, কেন নিয়োগ করবেন, কাদের জিজ্ঞেস করে সরকার নিয়োগ করতেছে 17,000 লোক, কোনো প্রতিক্রিয়া তো দেখতেছি না। এটাই দেখবেন একটা প্যারামিলিটারি ফোর্স হবে আমার ধারণা, যে এর ভেতরে রেখে কোন একটা প্যারামিলিটারি ফোর্স গঠন করার কোন চেষ্টা চলতেছে। কারণ মিলিশিয়ার কথা ওরাই বলছে, ফরহাদ মোজাহির সাহেব গণপ্রতিরক্ষার কথা বলতেছেন। নুরুদ্দিন খান, উনি নুরুদ্দিন খানের সম্পর্কে আপনি জানেন খেয়েছেন, উনি কিন্তু উনি উনি খুব ইয়ে মানুষ, পায়াস মানুষ, এবং উনি কিন্তু একটা ইসলামপন্থী দলের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন। হ্যাঁ, তো এখন আমি জানি না এগুলো কেন মাঠের থেকে, মানে ওরা 3-4 দিন আগে কথাগুলি বললো, তার আগে মিলিশিয়ার কথা হলো, তার আগে আমরা প্রস্তুত ছিলাম সশস্ত্র ইয়ে, এখন 17,000 নিয়োগ। এটা যদি 7,000 হইতো বা এটা 700 হইতো, এটা নিয়ে আপনার মানে ইয়েতে লাগে না আর কি, যে এত লোক একসাথে কোথায় নিয়োগ দেওয়া হবে, কেন নিয়োগ? দেখেন নিয়োগ দিয়ে দিচ্ছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন, কেউ আমরা জানতেছি না। নিয়োগ দিয়ে দিলে তো অস্বাভাবিক কিছু না। এটার সাথে একটা জিনিস সুন্দর মিলে, বুঝছেন, খুব মজার একটা জিনিস, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। হ্যাঁ, 17 জন বলা হয় আর কি, 17 জন সৈন্য নিয়ে বঙ্গ বিজয় করছিলেন, আপনি জানেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আসলে বাহিনীর সংখ্যা ছিল 17,000। ঠিক আছে, 1,000-এর জন্য একজন অশ্বারোহী ইয়ে ছিল। তো অশ্বারোহীরা তো দ্রুতগামী হয়, আর পদাতিকরা তো হাঁটে হাঁটে আসে। এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তার 17 জন সেনানায়ক নিয়ে, মানে 17টার 1,000 করে 17 জন কমান্ডার নিয়ে উনি কিন্তু বঙ্গ বিজয় করতে আসছিলেন। এবং এটা তো খুব মিলে গেল, হঠাৎ করে মনে হলো যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিরও কিন্তু 17,000 লোক ছিল বঙ্গ বিজয় করার জন্য, এনারা কি সেই 17,000 আনতেছে আমাদের দেশটাকে বিজয় করা, দখল করে নেওয়ার জন্য? সন্দেহ লাগে কিন্তু। দখলে তো আছে, এটাকে নিষ্কণ্টক করা আর কি, দখলটাকে নিষ্কণ্টক করা একেবারে খুবই ভয়ঙ্কর অবস্থা। নিশ্চয়ই এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া কালকে জানার চেষ্টা করব দিনের বেলা, এটা একটা ভালো বিষয়। কিন্তু এই প্রসঙ্গে যদি আর কোনো তথ্য না থাকে, আমরা একটু আগাতে চাই সামনের দিকে। একজন দীর্ঘ সাংবাদিকতা জীবন আপনার, আপনি অনুসন্ধানী রিপোর্ট নিশ্চয়ই করেছেন, আমি জানি, আমি ভুল না করি, আপনার অনুসন্ধানী রিপোর্ট আলোচিত। আপনি একজন নিউজম্যান ছিলেন না, শুধু নিউজ মেকার ছিলেন না, একদম ম্যানেজমেন্টও ছিলেন নিউজের। রিপোর্টারদের কিভাবে রিপোর্ট আদায় করতে হয়, রিপোর্টারের কাছ থেকে রিপোর্ট করাইতে হয় সেটাও জানেন। বিবিসি একটা রিপোর্ট করেছে, বিবিসি আই,
এমন অনুসন্ধান রিপোর্ট করেছে যে আমি আমার ব্যক্তিগত জীবনে, সাংবাদিকতা জীবনে এমন অনুসন্ধান রিপোর্ট আর দেখি নাই আর কি। এবার অভিজ্ঞতা হলো একটা অনুসন্ধান রিপোর্ট দেখার। সেখানে আমি অনুসন্ধান রিপোর্ট করা মানে তো এই রিপোর্টের মধ্যে নিশ্চয়ই সংশ্লিষ্ট ব্যক্তির কোন না কোনোভাবে তার নাম থাকবে, ওই সংশ্লিষ্ট ইয়ের নাম থাকবে, বক্তব্য থাকবে। এগুলা ওইভাবে আমরা দেখলাম না, অনুসন্ধানের রিপোর্টে আমরা দেখলাম না কত পুলিশ মারা গেছে, কত থানা আক্রমণ হয়েছে, যাত্রাবাড়ি থানার পুলিশ কেন পুলিশের সাধারণ মানুষের উপর গুলি করলো, গুলি করার পরিস্থিতি কেন তৈরি হলো, এগুলা কোনো কিছুই নাই। শেখ হাসিনা 18 সেকেন্ডের একটা বক্তব্য ডানে বায়ে সব কেটে ফেলে দিয়ে 18 সেকেন্ড ছেড়ে দিয়ে তারপর এটা অনুসন্ধানী রিপোর্ট। এইটাকে কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ। এটা যেটা বলতে পারি সেটা হলো যে আমার একটু সময় লাগবে, হয়তো 4-5 মিনিট সময় লাগবে বুঝায় বলার জন্য। 5-10-15 মিনিট লাগুক, অসুবিধা নেই, সমস্যা নাই। না, আমি একটু বুঝিয়ে বলতে চাই জিনিসটা, যেহেতু এটা অনুসন্ধানী একটা রিপোর্ট, সেই অনুসন্ধানী রিপোর্টটা কি রকম হয়েছে বা কি আছে ওর ভিতরে। এই পুরা রিপোর্টটার সবচেয়ে বড় দুর্বল দিক হলো কি জানেন? বড় দুর্বল দিক হলো যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছেন যে এই অডিওটা তাদের তদন্ত কর্মকর্তারা পেয়েছে, এটা বিবিসি না। সরাসরি দাবি করেছেন। উনি কিন্তু বলে দিয়েছেন, উনি কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ, পত্রিকায় ছাপা হয়েছে যে এটা ইয়ে না, কিনা বলে, এটা হলো আমাদের কি বলে তদন্ত কর্মকর্তা এটা উদ্ধার করেছেন এবং তদন্ত কর্মকর্তা এটা করছেন। হ্যাঁ, তো উনি বিবিসির যে তাদের যে অনুসন্ধান এটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছেন। কিন্তু আবার এট দ্য সেম টাইম আপনি খেয়াল করে দেখেন যে তাদেরই প্রসিকিউটর টিমেরই একজন গাজী মনোয়ার হোসেন, তিনি আবার বলছেন দেখেন, বিবিসি শেখ হাসিনার যে অডিও রেকর্ডটি তাদের মতো করে অনুসন্ধান করেছে তারও সত্যতা পেয়েছে। ওকে, তারা সত্যতা পেয়েছে। প্রসিকিউশন মনে করে বিবিসি সেই প্রতিবেদনের কারণে ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো এক ধাপ এগিয়ে গেল। মানেটা কি, তারা এখন বিবিসির উপরও নির্ভরশীল হয়েছে, তাই না? যে বিবিসির কারণে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা আরেক ধাপ, এটা এত উন্নত মানের, সেটা আরেক ধাপ হয়ে গেল। এবং সে প্রসিকিউশন বলছে আগামীকাল, মানে বাংলাদেশের বৃহস্পতিবার, আগামীকাল ট্রাইব্যুনাল যদি শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল যে অভিযোগটা, সেই অভিযোগটা যদি ট্রাইব্যুনাল যদি অভিযোগটা গঠন করতে দেন, তাহলে সেই অডিও রেকর্ডটি উপস্থাপন করা। আপনি এটা কোইন্সিডেন্স না? মনে হয় না যে আজকে বিবিসি প্রকাশ করলো, কালকে হলো অভিযোগ গঠনের দিন, এবং সেখানে তারা বিবিসি যে এটা প্রমাণ করেছে এটা সত্য, সেইটা তারা যুক্তিপূর্ণভাবে তারাই বলতেছেন, এবং তাদের স্বচ্ছতা, তাদের যোগ্যতা সবকিছু বিবিসি কনফার্ম করে দিয়েছে। এটা মিলে যায় না? আমি জানি না বিবিসি কেন দিনটাকে বেছে নিয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে বিবিসির গাড়ির মধ্যে কিন্তু একটা স্পট লেগেছে যে তারা আমাদের প্রসিকিউশনের সাথে কোনো না কোনো যোগসাজশ আছে। আরো প্রমাণ আমি আপনাকে দেই, সেটা হলো এই রিপোর্টটার মধ্যে একমাত্র যে কোডটা ইউজ করা হয়েছে, এই অডিও সেকশনটাতে যে কোডটা ইউজ করা, সেটা হলো টবি ক্যাডম্যান। সে কে? আইসিটির পরামর্শক বা অ্যাডভাইজার। তাকে কি কোড করেছে আপনি দেখেন। টমি ক্যাডম্যান বলছেন রেকর্ডিং গুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। এই রিপোর্টের মধ্যে একবার টমি ক্যাডম্যানের বক্তব্য আছে, আর কারণেই কিন্তু খেয়াল করে যান। তাহলে এটি কি বিবিসির সাথে একটা যোগসাজশের সম্ভাবনা তৈরি করে কিনা? আমি বলছি না বিবিসি যোগসাজশ করছে, কিন্তু আপনার সন্দেহটা তৈরি হয় কিনা? অবশ্যই, তাই না? এবার আসেন, যদি আপনি একটা করে প্রশ্ন তোলেন যে
এই রিপোর্টটার মেইন মেইন এই রিপোর্টটার মেইন তদন্ত যেটাই হোক না, মেইন তদন্তের পার্টটা সেটা হলো কি, অডিওটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান দ্বারা তারা অডিও ফরেন্সিক তারা কনফার্ম করেছে। সেই প্রতিষ্ঠানটার নাম হলো কি, ইয়ারশট একটা এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, যারা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন হয়, নির্যাতন হচ্ছে এইসবের উপর তদন্ত করে, তাদের অডিও। এরা খুব পরিচিতি পেয়েছে হলো গাজায় যখন ইসরায়েল হামলা করেছে, সেই সময়কার বিভিন্ন অডিও চেক করে ইসরায়েলিদের আক্রমণ এটা সেটা সারা বিভিন্ন প্রুফ করেছে, তারা যে গণহত্যা চালাচ্ছে এটা প্রুফ করতেছে। সো তারা বিখ্যাত, এতে কোনো সন্দেহ নাই, এবং তারা যোগ্যতা সম্বন্ধে এরা অডিও ফরেন্সিক তারা করেন। তাদের বক্তব্যটা আপনি তাদের বক্তব্য আসেন, তারা কিন্তু 100% কনফার্ম করে নাই যে এটা। তারা কি বলছে, অডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে এই ইয়ারশট ফরেন্সিক এক্সপার্টরা বলেছে। সম্ভাবনা কম, তার মানে কি সম্ভাবনা আছে? নাই, সেটা তো বলে নাই। নাই বলে নাই, এক, তার মানে সন্দেহ আছে। হ্যাঁ, 1% হলেও সন্দেহ আছে, তাই তো? সো এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত না যে এটা এআই দিয়ে তৈরি হয়নি। এক, আমি বলছি না যে এটা এআই দিয়ে, মানে আমি কিন্তু ওদেরই রিপোর্ট থেকে আমি কথাগুলো উঠাচ্ছি। এত একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের মধ্যে এই ফাঁকগুলোর কথা আমি বলছি। বলছে ফাঁস হওয়া রেকর্ডটি, অডিও রেকর্ডটি সম্ভবত শব্দটা ইউজ করছে, এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে কলটি স্পিকারে বাজানো হচ্ছিল। তাহলে স্পিকারে যদি বাজানো হয়, এটার একটা সারফেস সাউন্ড তো হয়েছে নাকি? টেলিফোনে কথা বলার একটা সিকোয়েন্স, একটা সাউন্ড, সারফেস সাউন্ড, আবার যখন স্পিকারে দেওয়ার পরে এটা রেকর্ড হয়েছে, রেকর্ডটা স্পিকারে রেকর্ড করছে, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড কিছু শব্দ ছিল। তার মানে বুঝতে পারছেন জিনিসটা, এটা যে মূল রেকর্ডিং না। বলছে ফাঁস হওয়া রেকর্ডটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে কলটি স্পিকারে বাজানো হচ্ছিল। তার মানে কলটা স্পিকারে বানানো হচ্ছে, সেটা রেকর্ড হয়েছে। তা আপনি তো অতীতের কোন রেকর্ড করা জিনিস আপনি নিজের রুমের মধ্যে বাজায় রেকর্ড করতে পারেন। সো খেয়াল করছেন যে প্রশ্নটা মূল কল রেকর্ড না, কিন্তু এটা মূল কল রেকর্ডটা কোথাও বাজানো হয়েছে, যেটা সারফেস একটা রুমের ভিতরে হয়েছে, যেটা সারফেস সাউন্ডটা আসে। তার মানে ইয়ারশটও কিন্তু কনফার্ম করতে পারতেছে না এটা অরিজিনাল অডিও। সে কিন্তু বলছে যে এটা কিন্তু রেকর্ডটা যেটা তারা ফরেন্সিক করেছে, সেটা কিন্তু তার কোনো এক জায়গায় এটা বাজানো হয়েছে, এবং সে বাজানোর প্রমাণ হলো সে এলাকার সারফেস সাউন্ডটা পাওয়া গেছে। তার মানে এটা মূল রেকর্ড না। 2 নম্বর প্রশ্ন, যে এটা মূল অডিও কলটা না, এটা হলো আলাদাভাবে রেকর্ডিং একটা কল, সেটাই তারা বলছে সম্ভবত বলে। 3 নম্বর আসেন, রেকর্ডটিতে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সিতে অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রায় উপস্থিত থেকে অন্য একটা প্রমাণ করছে যে অন্য একটা ডিভাইস থেকে এটা রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু প্রমাণ করছে তারা। এবং এটি এমন এক সূচক যেটা হলো অডিওর মধ্যে থাকে না, কিন্তু এটা এই অডিওর মধ্যে আছে। তার মানে এটা দেখেন, এটা মূল রেকর্ড না, এটা একদম প্রুফ। এটা ইয়ারশটেরই কথা, এটা মূল রেকর্ডটা, এটা বাজানো হয়েছে, সেখান থেকে রেকর্ড হয়েছে, এবং সেখানে সারফেস সাউন্ড আছে, এবং তাদের ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি দিয়ে, ইএনএফ দিয়ে তারা এটা প্রুফ করছে। তার মানে এই মূল অডিও নিয়ে সন্দেহ আছে। আসেন এবার প্রথম টমি ক্যাডম্যান, তারপরে ওরা যে ইয়ারশটকে ব্যবহার করেছে সেই ইয়ারশটের মন্তব্য। এবার আসেন রিপোর্টে বলা হয়েছে, এরা কিন্তু বলছে যে আলাদা কোথাও রেকর্ডিং হয়েছে, তো এটা অন্য যে কোনো সময় যে কোনো একটা অডিওর মধ্যে আছে, সেটা আপনি রেকর্ড করছেন, যে কোনো সময় হইতে পারে। কিন্তু এনারা রিপোর্টে কি বলছেন, 18 জুলাই নিজে সরকারি বাসভবন থেকে, গণভবন থেকে শেখ হাসিনা ফোনালাপটি করেন।
ওনারা কিন্তু জানতে পারছেন যে 18 তারিখে কেমনে জানলেন? তাদের ইয়ারশট তো কনফার্ম করেনি। ওনারা জানলেন কোত্থেকে? কে জানালো এটা? সেটা কিন্তু কোনো সোর্স নেই। সেটা তার বলছে, সেটা একটা সূত্র বলছে। এখানে আবার সেই ডে সোর্স, আপনি রিপোর্টিং এর সোর্স কখন, সেই ডে সোর্স কখন, যখন আপনি যখন তার কিছু নাম থাকবে প্রকাশ না করবেন। তখন হ্যাঁ, আচ্ছা। তখন এটা বলবো। আরেক বাবা জায়গায় নিজের বলছে মত, যে আমার নিজের মত চাপাই দিব, এখানে সূত্র বলে দিব। হ্যাঁ, সূত্র ব্যবহার করছে। আরেকটা দেখেন যে মার্চের শুরুতে ফোনালাপটি অডিও ফাঁস হয়। এই মার্চে শেখ হাসিনা কথা বলছেন কবে? 18 জুলাই ওরা বলছে, হ্যাঁ, আর এই মার্চে এটা প্রকাশ হয়েছে। তো আপনি এই মার্চে তার মানে কি ইএনএফ যেটা ইয়ার শর্টের কথার সাথে মিলে যায়, যে তারা বলছে যে এটা অন্য জায়গায় বাজানো হয়েছে, সেখান থেকে রেকর্ড হয়েছে। রেকর্ড করা হয়েছে, তার মানে এটা পরবর্তীতে রেকর্ড হয়েছে। দেখেন এদের রিপোর্টের ভিতরেই আছে। পরিষ্কার। হ্যাঁ, তাদের রিপোর্টের হ্যাঁ, ভিতরেই অনেকগুলো আছে। পয়েন্ট আমি দেখছি, অনেকগুলো গাফলা তো আছে। তারপরে আপনি আসেন এবার, তাহলে 18 জুলাই এবং মার্চের শুরু, এর মধ্যে একটা ওলট পালট হয়েছে। এখন 18 জুলাই কনফার্ম কেমনে হলো? 18 জুলাই কেন তারা কনফার্ম করতে মানে এটা সূত্র দিয়ে কেন কনফার্ম করতেছে? কারণ এইটা 18 জুলাই বলছে হলো ওই তদন্ত কর্মকর্তা, যে তদন্ত কর্মকর্তা এটাকে এভিডেন্স হিসেবে নিয়ে আসতেছে। তার মানে তারা বিবিসি এই তদন্ত কর্মকর্তার সাথে কিন্তু মিলে গেল। তাহলে ইয়ে তো দাবি করছে তার তদন্ত কর্মকর্তা এটা পাইছে, ডিসক্লোজ করছে, পাইছে। বিবিসি পাইলো কোথা থেকে? দেখেন ওরা নিজেরাই নিজেদের ফান্দের মধ্যে নিজেরা পড়েছে। তারপরে দেখেন, এবার আসেন, তারা বলছে আলোচনার ওই পাশে ছিল শেখ হাসিনা। ওই অডিওটাতে শোনা যায় যে শেখ হাসিনা একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে এই কথাগুলো বলছিলেন। ফাইন, আপনি শেখ হাসিনাকে চিনতে পারলেন, ওই ঊর্ধ্বতন কর্মকর্তাটা কেডা সেটাকে আপনি চিনতে পারতেছেন না। সেটা কিন্তু কেউ ফরেন্সিকেও পাওয়া যায় না, বিবিসির ফরেন্সিকেও পাওয়া যাচ্ছে না, ইয়ারশটের ফরেন্সিকে ওটা পাওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি পাচ্ছেন না। প্লাস আপনি জানলেন কি করে সে ঊর্ধ্বতন কর্মকর্তা? এটা নিশ্চিত হলেন কি ভাবে? সরকারি জানলেন কি করে? সরকারি জানলেন কি করে? জানেন, কোশ্চেনটা আসে কিনা যে আপনি বলতেছেন অজ্ঞাতনামা লোক, আপনি অজ্ঞাতনামা লোকের কথা বলে আবার বলতেছেন সে সরকারি ঊর্ধ্বতন, তাহলে অজ্ঞাতনামা কেমনে হলো? সরকারি কর্মকর্তা, আপনি বলছেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনটা শব্দ বলছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, এরপর বলেন যে অজ্ঞাতনামা লোকটার সাথে আপনার কথা হয়েছে। ভাই, সেলফ কন্ট্রাডিক্টরি দিস রিপোর্ট। ডাবল স্ট্যান্ডার্ড, স্ববিরোধী অবস্থান। না, এটা এরপর আসেন, যেহেতু আপনি বলতে পারছেন না যে কার সাথে কথা বলেছে, এটা আপনি প্রমাণ করতে পারলেন না, কত তারিখে কথা হয়েছে এইটারও প্রমাণ আপনি বিবিসি সাহেব দিতে পারলেন না। আপনি বলে দিলেন 18 তারিখ, সূত্র বলেছে, সূত্র আবার আপনাদের এই ফরেন্সিক এটা বলতেছে এটা কোন এক সময় এরকম হয়েছে, আবার আপনি বলছেন মার্চের শুরুর দিকে এটা অডিওটা ফাঁস হয়েছে। তো আপনারাই সবকিছু বলতেছেন বলে এখন মূল আরো একটা বড় জিনিস আছে, সেটা হলো শেখ হাসিনা এই অডিওটা অন্য কোনো সময়েরও তো হইতে পারে। এই কথাগুলোর ভিতর তো এটাই প্রমাণিত হয় যে আপনি যেহেতু প্রুফ করতে পারছেন, 100 প্রুফ করতেছেন না যে শেখ হাসিনা অত তারিখেই কথাটা বলছে, তাহলে অন্য কোনো সময় হইতে পারে। শেখ হাসিনা হলি আর্টিজানের সময় এই কথাটা বলতে পারেন, কারণ শেখ হাসিনা সিলেটে কি যে শাহেখ আব্দুর রহমানের অ্যারেস্টের সময় কথা বললেন। আরো আরো অনেকগুলা ঘটনা আছে যেগুলোর সময়ও তা উনি, কারণ শেখ হাসিনা যে সরাসরি কমান্ডারদের সাথে কথা বলতেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি যে উনি যখন এরকম হচ্ছে উনি সবাই কথা বলেন, উনি নিজেই কথা বলেন। এখন কথা হলো যে এটা এখন সময় যেহেতু নেওয়ার সমস্যা, তাহলে এটা হলি আর্টিজানের সময় হইতে পারে, শাহেখ আব্দুর রহমানের সাথে আরো অনেক ঘটনা আছে যেগুলোর সময় এটা হইতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযানের সেই কমান্ডারদের সাথে কথা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার ধরে নিলাম শেখ হাসিনা এই কথাটা বলেছেন, বাদ দিলাম হলি আর্টিজানে না, আমরা 18 জুলাই মানে নিলাম যে তাই শেখ হাসিনা তার মানে যাত্রাবাড়িতে সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা, ঊর্ধ্বতন কর্মকর্তা কারা ছিল? আর্মি ছিল ওখানে, বা পুলিশের ইয়ে ছিল, তাহলে তাদের বয়স তো এরা তো খুব বেশি লোক না, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এখন দেখেন
শেখ হাসিনা এই কথা বলছে, এটার কোনো সময় নাই, ডেট নাই, কার সাথে কথা বলছে এটার প্রমাণ নাই, এবং ওইটা রেকর্ড হয়েছে একটা রুমের ভিতরে, এইটার এই সবকিছু কিন্তু রিপোর্টের ভিতরেই আছে। আমি আপনি কিছু বলার দরকার নেই। আছে কিছু বলার? আপনি কোনো ফাইন্ডিংস এর দরকার আছে? না, কোনো ফাইন্ডিংস দরকার না, ফাইন্ডিংস তো এখানে আছেই, এদের নিজেরাই এদের তো কাছে দিয়ে আছে। নিজেরাই তো এনারা ফাইন্ডিংস নিজে, দিয়ে দিচ্ছে। হ্যাঁ। তারপরে দেখেন এই রিপোর্টের মধ্যে আছে পুলিশ বাহিনীর মুখপাত্র। পুলিশ বাহিনীর মুখপাত্র কে? পুলিশ বাহিনীর মুখপাত্র হলো হচ্ছে ওই যে মিডিয়া সেলের মিডিয়ার, কিন্তু ওখানে কিন্তু পুলিশ বাহিনীর মুখপাত্র বলছে ইমেইলের মাধ্যমে তারা ইয়ে পাইছেন এইসব উত্তর, ইমেল। বলছে আওয়ামী লীগের মুখপাত্র। আওয়ামী লীগের মুখপাত্রের কোনো অস্তিত্ব বাংলাদেশে আছে? কোন আওয়ামী লীগের মুখপাত্র কেউ বলতে পারবে? তারা বলছে আওয়ামী লীগের মুখপাত্র বলছে যে এটা 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 প্রুফ করে না যে শেখ হাসিনা আইনগত ভাবে কোনো দোষ করছে। দেখেন তারাই নিজেরাই নিজেদের ফাঁদের মধ্যে পড়ে। তারা বলছে যে আওয়ামী লীগের মুখপাত্র বলছেন এই অডিও রেকর্ডটা ইয়ে হয় না যে শেখ হাসিনা কি এটা প্রমাণ হয় না। আবার এট দ্য সেম টাইম শেখ হাসিনা যদি এটা বলেও থাকেন তাহলে এটা আইনের ব্যত্যয় ঘটে নাই। ওরাই কিন্তু রিপোর্টের মধ্যে বলছে। এখন এই দাবিটা কি আইনের ব্যত্যয় হয়? আইনের ব্যত্যয় হয়নি এই জায়গায়। এটা শেখ হাসিনার জন্য রাষ্ট্রদ্রোহী কাজ হয় নাই, এখানে মানবতা বিরোধী অপরাধ হয় নাই, কারণ উনি তার বাহিনীকে যথাযথ একজন রাষ্ট্রের প্রধান হিসাবে, সরকারের প্রধান হিসাবে ওনার যে নির্দেশ দেওয়া দরকার সেই নির্দেশ দিয়েছেন। ও আচ্ছা, উনি তো এই যে বিডিআর এর শাকিল সাহেবের সাথে কথা বলছেন, সেই সময় তো গোলাগুলি চলতেছিল, উনি ওই সময় তো গুলির কথা কইতে পারেন। বড় ঘটনা, শাকিল সাহেবের সাথে কথা হয়েছে। এখন দেখেন এই সবকিছুর মধ্যে যখন আসে যে আইনগতভাবে শেখ হাসিনাকে দায়ী করবে কোর্টের মধ্যে, কিভাবে করবেন? উনি তো রাষ্ট্রের দায়িত্বে, উনি রাষ্ট্র রক্ষার দায়িত্বে, জঙ্গিরা রাষ্ট্র টেক ওভার করতেছে, উনি সেটার বিরুদ্ধে কথা বলছেন, উনি সেটাকে দমন করার জন্য বলছেন। এটাই তো বলবেন নাকি উনি বলবেন জঙ্গির হাতে রাষ্ট্র দিয়ে দাও? তাহলে কোনটা রাষ্ট্রদ্রোহী হতো? জঙ্গিদের হাতে রাষ্ট্র দিয়ে দেওয়াটা ইয়ে হতো, রাষ্ট্রদ্রোহিতা হতো, নাকি জঙ্গি দমনটা রাষ্ট্রদ্রোহিতা? কোনটা? তো উনি রাষ্ট্রদ্রোহিত কাজ করেন, হয়ে যেত। এখন আসেন এইখানে তাহলে রাষ্ট্রদ্রোহিতা কে করছে? সেখানে যদি লোকাল বা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা করেছে কেমনে? আপনি দেখেন পুলিশকে রক্ষা করে নাই, আর্মি সরে গেছে, আর্মিরা ওখানে দায়িত্বে ছিল, তারা আস্তে করে সরে চলে গেছে। সে ওইখানে পুলিশদেরকে নিরাপদ, ওখানে পুলিশদেরকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সবকিছু করা হয়েছে। ওইটা রাষ্ট্রদ্রোহিতা নাকি ওনার নির্দেশটা রাষ্ট্রদ্রোহিতা? উনি তো রাষ্ট্র রক্ষার জন্য নির্দেশ দিয়েছেন। খুব স্বাভাবিক, যে কোনো হয়ে যায়। এটা ইউনূস সাহেব হোক না, ইউনূস সাহেব দিতে হবে না? যদি ঢাকার একাংশ কেউ দখল করতে আছে, ইউনূস সাহেব কি করবে? উনি সেনাবাহিনী পাঠাবেন না? উনি পুলিশ বাহিনী পাঠাবেন না? সেখানে তাই পাঠাইছে। অবশ্যই। তাহলে আইনগতভাবে উনি কি ইয়ে করবো? আমি তো এইটাই বুঝলাম না, যে পুরো রিপোর্টটার মধ্যে বিবিসির যে অভিযোগ করতে চাইল যে শেখ হাসিনা অতিরিক্ত বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল। এটা ব্রিটেনে অতিরিক্ত বল প্রয়োগ করে নাই। কয়দিন আগে ব্রিটেনে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গার সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে নাই? কয়দিন আগে ক্যালিফোর্নিয়া, তো ক্যালিফোর্নিয়া তো ইটস ফানি একটা মানে আমি বিবিসির সমালোচনা করার মতো ক্ষমতা আমার নাই। তবে কেন বলছি বিবিসিও ভুল করে, সেটি ভুল হইতে পারে। যেমন বিবিসি ইরাক ওয়ারের সময় WMD নিয়ে চরম ভুল করেছে। টনি ব্লেয়ার সেই সব রিপোর্ট দেখা মোটামুটি উত্তেজিত হইয়া বুশের সাথে নিয়ে ইরাকে হামলা চালায় বসলো। সেই সব রিপোর্টিং এর কারণে কিন্তু একজন রিপোর্টারকে কিন্তু পদত্যাগও করতে হয়েছিল বিবিসি থেকে। তো আমি জানি না আমি বিবিসির সমালোচনা করার মতো যোগ্যতা আমার আছে কিনা, বাট এই রিপোর্টটা নিয়ে একটু কথা বললাম। বিবিসির যে সাংবাদিকরা আছেন তারা যদি এটা দেখেন হয়তো মনে করবেন আমি বিবিসির সমালোচনা করি না, আমি রিপোর্টটা নিয়ে কথা বলেছি। কেউ যেন এটা ভুল না বোঝেন যে আমি সাংবাদিকতাকে ইয়ে করতেছি বা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলছি, আমি সেটা করছি না। আমি জাস্ট রিপোর্টটার ইনস এন্ড আউট, লুপ হোলস, এগুলা নিয়ে আলোচনা করি। যে একটা রিপোর্টে এত লুপ হোলস থাকতে পারে, 8-10টা লুপ হোলস। এত এত বেশি মানে নিজেরাই প্রশ্ন তুলে গিয়েছে রিপোর্ট তো এমনি নাই হয়ে গেছে। আর বিবিসির না, অনেকেই বলছেন বিবিসিটা পেড জার্নালিজম করলো কিনা, বিবিসি আদিষ্ট ইয়া করলো কিনা, বিবিসি ফরমাইশি রিপোর্ট এই করলো অভিযোগ কিনা। আমি করে, এটা খুব এই স্বাভাবিক। অভিযোগ আমরা করতাম না। না, এই অভিযোগ আমি করতে পারি না, কারণ বিবিসি আমরা করতেছি না। আমরা বলতেছি যে এই যে আলোচনা হচ্ছে এটা বিবিসির জন্য তো সুখকর না। আমি সেটা বলছি, মানুষের মধ্যে সেটা আলোচনা হচ্ছে। তাদের জন্য সুকর না। কে আমি বিবিসির নিয়ে সমালোচনা করার মতো
ইয়ে নাই, যোগ্যতা আমার নাই। আমি এটা বলি না যে বিবিসি ইয়ে করে, কিন্তু এই রিপোর্টটা নিয়ে আমি একটা কথা বললাম, যেটা আপনি আমাকে বলে মানে বলাতে আমি করেছি, নাহলে করতাম না। ডেফিনেটলি আমি না আপনার অভিজ্ঞতা থেকে এই রিপোর্টের গ্যাপটা কোথায় কোথায় লোফল আছে এটা একটু জানার চেষ্টা কি আমরা আমরা তো আর এটা বিচার করতে বসছি না যে এটা দিয়ে আমরা রায় দিয়ে দিব। আমরা মূলত এইটা মানুষকে জানানো যে এটা এই ফল আছে, কিন্তু এইগুলা মানুষ নিজেরা যাচাই করে দেখবে। আমি নিজেও রিপোর্ট পড়িয়ে যা বুঝছি তাতে মনে হচ্ছে যে এটা কোনো অনুসন্ধানী রিপোর্ট না। এটা আর অনুসন্ধানী রিপোর্ট করলে বলা হলে অনুসন্ধানী রিপোর্ট আসলে মর্যাদা হারাবে আর কি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে তাজুল ইসলাম যখন বলে দিচ্ছে যে এটা বিবিসি পায় নাই, এটা আমরাই পাইছি, আমাদের তদন্তকারী কর্মকর্তা পাইছে, তার মানে বিবিসি রিপোর্ট অর্ধেক শেষ হয়ে গেছে এখানেই, বুঝছেন? বিবিসির অনুসন্ধান অর্ধেক শেষ হয়ে গেছে এখানেই। এটা হলো বিষয় কি, এই যে আমরা এবং গগ্রাসে আমাদের গণমাধ্যম বিবিসির ঘাড়ে বন্দুক রেখা আজকে ব্যাপকভাবে দিনভর স্বীকার করলো, বুঝছেন? একদম এমন কোনো গণমাধ্যম নাই আপনার শিরোনাম করে নাই এটা, এবং ইয়ে করে প্রধান শিরোনাম করে নাই। কালকে নিশ্চয়ই সাফা কাগজে এরকম দেখবো আমরা, বিগ বিগ রিপোর্ট দেখব। কিন্তু একটা জিনিস সাইফুল ভাই, এই যে এত বড় একটা রিপোর্ট হইলো, এই রিপোর্টের মধ্যে কোথাও পুলিশ হত্যার বিষয়টা উঠে আসলো না, পুলিশ আক্রমণের বিষয়টা, পুলিশের উপর আক্রমণ হলো, থানা 450টি থানা 60টি থানা ভেঙ্গে তারা লুটপাট হয়তো করে চুরি করে। না, সে রিপোর্টের মধ্যে কি উঠলো না উঠলো এটা আমার আর আপনার বিবেচ্য বিষয় না। না, তারা একটা ওটা অনুসন্ধানী সাবজেক্ট মনে রিপোর্ট হলে করে। কি হয়, আমি আপনাকে না, একজন সাংবাদিক আমি হিসেবে আমি আমি বললাম। পুরো পুরো অনুসন্ধান নিয়ে তো আমি পড়ি নাই। আমি জাস্ট এই ফরেন্সিক অডিওটা পড়েছি, বাকিটা আমি পড়ি নাই, যে কারণে আমি কিছু বলতে পারবো না। বুঝছি। যাই হোক, আমরা খুবই চেষ্টা করছি এটা একটা চুলচেরা একটা বিশ্লেষণ, কোথায় কোথায় ফল্ট আছে এই আর কি। ভারতকে আসলে যুদ্ধ করতে বাংলাদেশ, আমরা অনেকে কমেন্ট করছেন, এবং আমি এই লোককে ব্যান করতে চাই না, এই জন্য রাখছি। রাহান ভুইয়া না রেহান ভুইয়া, ওনার অনেক গাত্র দেওয়া হচ্ছে, আপনি দেখেন কেন ভাই অনুষ্ঠান, সেই যোগ্যতা আপনার নেই। কারে জানি বলছে একজন সর্বানিধি। আচ্ছা, বিএনপি মূলার জুস খাবে, আপনি যে এই গাদার সামনে মূলা ঝুলাই রাখছেন গাদাকে দৌড়ানোর জন্য, এখন বিএনপির অবস্থা তো সেই হয়েছে সাইফুল ভাই, বুঝছেন? বিএনপির অবস্থা তো সেই হয়েছে। যারা 4 ঘন্টা কলকাতা করতেছে তার হতে পারে। আচ্ছা, একজন ভালো কথা বলছেন সুমন মন্ডল, সাবেক সেনাবাহিনীর লোকজন যারা 4 ঘন্টায় কলকাতা আমেরিকা দখল করতে চায় তারাও তো হতে পারে এই 17,000-এর মধ্যে, হলেও হতে পারে, বিচিত্র না, ডেট এক্সপায়ার হতে পারে। এই তাইলে নির্বাচনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং এরাই সেই মিলিশিয়া বাহিনী কিনা অনেকেই সন্দেহ প্রকাশ করছে, আমরা জানি না। এই কারণে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এক পা করে এগিয়েছে। সর্বাণী মুখোপাধ্যায় লিখেছেন, এই কারণেই বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। আমরা চাই না গৃহযুদ্ধ, কিন্তু উপরে পড়লে তো পাকিস্তান যেমন আমাদের উপর যুদ্ধ চাপাই দিছিল, আমরা যুদ্ধ করেছিলাম 9 মাস, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, গৃহযুদ্ধ চাপাই দিলে তো কিছু করার থাকবে না, বুঝছে? এলো বিষয় কি। তো সব মিলিয়ে এই পর্যন্ত সাইফুল ভাই। সাইফুল ভাই 2 মিনিটে কি একটু জানতে পারবো, যদি আপনার সুযোগ থাকে? আমি ইয়ে করতেছি না, আমাদের 34%-এর কি অবস্থা, এটা কি আরো 2% কমলো না বাড়লো? আজকে তো মিটিং হওয়ার কথা, সরকারিভাবে জানানোর কথা। আমি যতটুকু এখন আজকে তো পর্যন্ত 9 তারিখ, অলরেডি 9 তারিখ দুপুর হ্যাঁ করাই গেছে। গড়াই গেছে, হ্যাঁ, ওদের তো মিটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখন আমি হ্যাঁ, এক্স্যাক্টলি যদি কিছু হয় আমি জানতে পারবো এখন, কিন্তু তো আমার মনে হয় না যে কিছু একটা। ওনারা তো বলছেন, সারাদিন সে ঘোষণা দিচ্ছিলেন তো যে 9 তারিখে কিছু জানাইতে পারবেন ওনারা। তো আপনাদের তো 9 তারিখ শেষ, এখনো জানালেন না? না, ওনারা কারণ বলছেন আমেরিকার 9 তারিখ, আমেরিকার 9 তারিখ রাত্রিবেলা আমরা জানতে পারবো আর কি, আমাদের 10 তারিখে কি। তো এখন আমেরিকার 9 তারিখ বিকেল করাই গেছে, এখন বাজে ওয়াশিংটনে বাজে হচ্ছে 2:30 3:30 আচ্ছা, বাজে। কিন্তু ওই যে বাণিজ্য সচিব মাহবুব রহমান বলছেন 10-11 তারিখে মিটিং। এখন কোন দিন মিটিং সেটা তো জানি না। কোনটা সঠিক আসলে, কোনটা সঠিক, কারটা সঠিক? মিটিং আদৌ সালাউদ্দিনেরটা? আছে কিনা এটাই তো জানি না। না, সেটাই তো আর্টিস্ট তো বলছি। সালাউদ্দিন সঠিক, প্রেস সেক্রেটারি সঠিক, নাকি কি আপনার জানি ভাষায় বীর উপদেষ্টা সঠিক, নাকি কে আমাদের, সচিব, রোহিঙ্গা ভাই সঠিক? এটা তো কি বুঝতেছি না জানে। কে এখন তো সঠিক। কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আদৌ মিটিং আছে কিনা সেটাও তো বলতে পারতেছি না।
কারণ এই সেটাই পর্যন্ত তো। তো একটা মিটিং এর কোনো প্রুফ দেখাইতে পারে না যে ওনার মিটিং যে করেই যাচ্ছেন। হ্যাঁ, কেমনে কি বুঝতেছি না তো। বাংলাদেশ তো 51% গুনবে, ব্যবসা বাণিজ্য নষ্ট। তাই সেই পর্যন্ত আর কি। আওয়ামী লীগের সাথে হাত মেলানো ছাড়া বিএনপির আর কোনো গতি নেই। সুজিত মুৎসুদ্দি লেখছেন আওয়ামী লীগের সাথে হাত মেলানো ছাড়া বিএনপির আর কোনো গতি নেই। এটা ঠিক বলছেন, খারাপ না। আহ কাজী আরিফ লিখছেন সাইফুল ভাই, এনসিপি অলরেডি বিভিন্ন প্রোগ্রামে নিজেদের রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বলে ঘোষণা দেওয়া শুরু করেছে। এ সমস্ত তারা তো জনবল কি বলছে সিদ্ধান্ত 300 নিতে আসনে পারবে? জিতবে। হ্যাঁ, ইউনূসের স্বপ্ন পূরণ হবে না, মাস বাকি ৬টি। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন। তাজুল ইসলাম বিপুল ভাই, সাইফুল ভাই, আজকে নিউজ দেখলাম শিশু পার্টির শাপলা ফুল প্রতীক নির্বাচন কমিশন দিচ্ছে না। এবার তো নির্বাচন কমিশন মব ভায়োলেন্স হবে নাকি? শাপলা তো আমাদের জাতীয় প্রতীক, এটা তো কোনো পার্টির ফুল হইতে পারে, প্রতীক হইতে পারে না, তাই না? ওইটা না দিলে তো ওরা ধানের আচ্ছা, শীষ নিয়ে যাবে। জোর কইরা নিয়ে যাবে, তাই তো? আর না ধানের হ্যাঁ, শীষের লোকজনদের বলবো তোমরা আমাদের সাথে যুক্ত, আমরা ধানের শীষ ইলেকশন করবো। নির্বাচন কখন হবে না? বীরাঙ্গনা লিখছে নির্বাচন কখনো হবে না সাইফুল ভাই। যেটা হবে সেটা হলো জিয়াউর রহমানের সময়ে ঘটা গণভোটের পুনরাবৃত্তি, এর মাধ্যমে অবৈধ ক্ষমতা পাকাপাকি করবে। আর তাদের আমার মনে হয় না গণভোটও করতে পারবে সরকার, কারণ গণভোট করতে গেলেও নানা যক্কি ঝামেলা সরকারকে পোহাইতে হবে। আমার মনে হয় না পারবে। আদর্শ বাংলাদেশ এখন ২ ভাগে বিভক্ত। হ্যাঁ, ২৪-এর রাজাকার গঠিত হচ্ছে। আচ্ছা, বহুজন লিখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই আগামীকাল আপনাদের সামনে হাজির হব আমাদের নিয়মিত অনুষ্ঠান এবং রাতের অনুষ্ঠান নিয়ে, সবগুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মিডিয়া আজ বাই বিপুল এবং বিপুল টাইমস এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় তো আমরা এই অনুষ্ঠান চালাই। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। সাইফুল ভাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তাদের রাতের শুভেচ্ছা, আর অন্যান্য জায়গায় অন্যান্য এলাকায় তাদের নিজ নিজ সময়ের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তাদের বিশেষ করে তাদের অনুরোধ নিরাপদে থাকবেন, নিরাপদে রাখার চেষ্টা করবেন সব, আর নিজের পরিবারকে, প্রতিবেশীকে। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।